আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ১৬তম বিসিএস এর ইংলিশ অংশটুকুকে সলভ করার চেষ্টা করব এবং আমরা যখন প্রত্যেকটা বিসিএস পার্ট বাই পার্ট সলভ করতেছি এবং প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক এবং যেই সকল নতুন টপিকগুলো আমরা পেয়ে থাকি আমাদের কোশ্চেন সলভের যাত্রায়, সেই টপিকগুলো যদি আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহ বিশ্লেষণ করি, আমাদের কিন্তু 50 থেকে 60% নলেজ সেখানেই কিন্তু অর্জিত হয়ে যায়। সো মূলত আপনাকে জাস্ট প্রথম থেকে শেষ অবধি লাইভ ক্লাসে ফোকাসড থাকতে হবে এবং যখনই কোনো একটা নতুন তথ্য যেটা আপনার অজানা সেটা যখন জানানো হবে, সাথে সাথে সেটা মাথায় টুকে রাখতে হবে, খাতায় টুকে রাখতে হবে। এতটুকু কাজ যদি আপনি করতে পারেন একেবারে সবগুলো প্রশ্ন সলভের যাত্রায়, ইনশাল্লাহ আপনার অনেকটা ভিত মজবুত হয়ে যাবে। কথা একটাই, শেষ অবধি মনোযোগী থাকতে হবে। চলুন সলভ করে ফেলি আমাদের প্রথম প্রশ্নটা। ১৬তম বিসিএসে আসা আমাদের প্রথম প্রশ্ন ছিল, উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট। উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, এই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে। মানে এমন কোনো বিসিএস এখন অবধি নেই, ১৬তম পর্যন্ত নেই যেগুলোতে এই প্রশ্নটা আসে নাই। কারেক্ট সেন্টেন্স কোনগুলো, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স, এগুলো ধরতে গেলে আপনাকে হয়তো বা প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া রাখতে হয়, আপনাকে হয়তো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া রাখতে হয়, অর্থাৎ গ্রামেটিক্যাল একটা টার্ম সম্পর্কে মূলত আইডিয়া রাখতে হয় এবং ওই নলেজটা যদি আপনার থাকে, পার্টিকুলার নলেজটা, তাহলে আপনি সঠিক উত্তরটা গেস করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিপোজিশন লাগবে এবং কি এখানে প্রিপোজিশনের একটা নলেজ লাগবে। সো এখানে দেখেন ফরবেইট দেওয়া রয়েছে। সো ফরবেইটের ক্ষেত্রে দেখেন ফরবেইট কাকে, ফরবেইট এটা লাগবে। ফরবেইট কাকে, সেখানে লেখা আছে ফরবেইট হিম, নিষিদ্ধ করা। ফরবেইট মানে হচ্ছে নিষিদ্ধ করা। নর্মালি আমরা যখন কাউকে কোনো কিছু করা থেকে নিষিদ্ধ করি বা হচ্ছে বিরত রাখি, কোনো কিছু করা থেকে বারণ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি ফ্রম। তো সেই অনুযায়ী আমার কিন্তু এখানে উত্তর হবে I forbade him from going. সো আপনি যখন কাউকে কোনো কিছু করা থেকে বিরত রাখেন, তখনই আপনি forbade এর পরে from দিয়ে থাকেন। forbade him from going, এক্স্যাক্টলি forbade him from going। বুঝতে পেরেছি, এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। তার মানে আমি যখন কাউকে কোনো কিছু করা থেকে বিরত রাখি, তাই I forbade him from going। বুঝতে পেরেছি, ওকে। এরপরটা আসি, চলেন। এর পরের প্রশ্নটা কি দেখেন, which of the following sentences is a correct proverb। এইখানে কোন সেন্টেন্সটা শুদ্ধ হিসেবে আছে এবং প্রভার্বটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ আনা হয়নি। মনে রাখবেন, যখন আপনি কোনো ধরনের প্রভার্ব বা হচ্ছে প্রবাদ প্রবচনের মধ্যে আছেন, কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না, এক্সট্রা কোনো কিছু আনারও কোনো প্রয়োজন নেই। সো এখানে ফুলস রাশ ইন ওয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এই প্রভাবটাকে নেওয়া হয়েছে, আপনাকে এটা জানা থাকতে হবে। যদি আপনার এটা জানা থাকে তাহলে আপনি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে ফুলস রাশ ইন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। এখানে কোনো ধরনের আর্টিকেল বা হচ্ছে ডিটারমিনার কিন্তু ব্যবহার করা হয়নি। সো দেখেন ফুলস রাশ ইন ওয়ার, এখানে অ্যান আছে, আর্টিকেল হবে না, অ্যান আছে, আর্টিকেল হবে না, দাস আর্টিকেল হবে না। আর্টিকেল ছাড়াই কিন্তু এই প্রভাবটা আমরা জানি। ফুলস রাশ ইন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড, ফুলস রাশ ইন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ওকে, আসেন নেক্সট কোশ্চেনে যাই। উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। কি বলেছিলাম যে কোশ্চেনগুলো বারবার আসে, কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলে, তারপর আপনাকে বলে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে, এরকম টাইপের কোশ্চেনগুলো দেখবেন অহরহ পাবেন বিসিএসে। তো চলেন আমরা একটু আবার দেখে ফেলি কোন গ্রামেটিক্যাল নলেজটা মূলত এখন আমার লাগবে। ওকে, সো আমরা এখন এইটাকে একটু সলভ করার চেষ্টা করবো। আমার নলেজটা যেটা দিব এটা এখনই মাথায় রাখবেন এবং এটা যেন পরবর্তীতে আসলে আপনার কখনো ভুল না হয়। সো এখানে মূলত কোশ্চেন করা নিয়ে বোঝানো হয়েছে। এই দেখেন ওয়াই দেওয়া আছে আর কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এখানে ব্যাপারটাই হচ্ছে কোশ্চেনের উপর। সো ওয়াই ইউ হ্যাভ, ওয়াই ডিড ইউ হ্যাভ, ওয়াই হ্যাভ ইউ ডান, ওয়াই হু হ্যাড ডান, এইটা জানার আগে, সঠিক উত্তরটা বের করার আগে আমি আপনাকে একটা নলেজ দিই, সেই নলেজটা একটু কষ্ট করে মাথায় রাখেন, তাহলেই হয়ে যাবে। সো একটু বুঝুন, অপশনগুলোকে আমরা এই জায়গায় নিয়ে যাচ্ছি। এবার একটু নলেজটা দেখেন। মনে রাখবেন, আপনি যখন কোনো ধরনের প্রশ্ন করতে চাচ্ছেন, সাপোজ আপনি একটা কোশ্চেন মেক করবেন, যে কোনো কোশ্চেন মেক করার প্রথম শর্ত কি? প্রথম শর্তটা হচ্ছে আপনার যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটায় অবস্থান থাকবে সাবজেক্টের আগে। তাহলে আগে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট। আপনার আগে অক্সিলারি ভার্ব, তারপর যদি সাবজেক্ট থাকে, তাহলে আপনি এখানে একটা কোশ্চেন মার্ক দিতে পারবেন। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট আছে, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক হবে। তার মানে আমার যে এখানে কোশ্চেন মার্কগুলো দেওয়া রয়েছে, এগুলো তখনই সম্ভব যখন আমার সাবজেক্টের আগে কে থাকবে?
অক্সিলারি ভার্বটা থাকবে, কারণ কোশ্চেন তৈরি করার ফর্মুলাটাই হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকা। সো এইখানে দেখি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। ওয়াই ইউ হ্যাভ, তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভটা সাবজেক্টের পরে আছে, তাহলে কিন্তু এইটা আমার কারেক্ট আনসার না। সো এইটাকে তখন আমি ভুল দেব। বুঝতে পেরেছি? ওকে, এরপরে দেখি ওয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস। সো এখানে দেখেন অক্সিলারি ভার্ব হ্যাভ অলরেডি ছিল, সেখানে আবার কেন ডিড আনার দরকার হয়েছে? দুটো অক্সিলারি ভার্বের কিন্তু কোনো প্রয়োজন নাই। সো এটাও এখানে বাদ। সো আমার ফর্মুলাটা দেখবেন হয়ে যাবে। আমি কি বলছিল, অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে থাকবে, এই বলাটাকে জাস্ট মাথায় রাখেন। ওয়াই হ্যাভ ইউ ডান, ওয়াই ইউ, দেখেন এই জায়গাতেও কিন্তু আমার ইউর পরে হ্যাড দিয়েছি, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট আগে আনা হয়নি, তাহলে এটাও হবে আমার ভুল উত্তর। জিনিসটাকে বুঝতে পারছি? এবার যেটা বাকি আছে সেটাকে একটু ফোকাস করেন। ওয়াই হ্যাভ, এই যে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, সাবজেক্টটাকে অক্সিলারি ভার্ব ছিল, এরপরে মেইন ভার্ব, তাহলে এইটাই কিন্তু ফর্মুলাটা মেইনটেইন করেছে। তো সেই ক্ষেত্রে আমার এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে নলেজটা আমি আপনাকে দিয়েছি এই নলেজটাই মূলত এখানে অ্যাপ্লাই হয়েছে, যে নিচের কোনটা কারেক্ট, এটা কোন সেন্টেন্সটা কারেক্ট এটা জিজ্ঞেস করেছে। আপনাকে জাস্ট একটা কমন কনসেপ্ট রাখতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে থাকবে যখন সেটা কোনো ধরনের প্রশ্ন হবে। সো এইখান থেকে আপনাকে সেটাই বের করতে হয়েছে যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব কোথায় আছে, যার কারণে মূলত এই প্রশ্নবোধক চিহ্নটা হবে। ক্যাচ করতে পারছি? ওকে, ঠিক আছে। এরপর আসেন পরেরটা সলভ করি আমরা। পরের কোশ্চেনটা কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, দেখেন কতবার এই ধরনের জিনিসগুলো আসে। এখন আপনারা বুঝেন যে আপনার নলেজটা কতটুকু রাখতে হবে। এই টাইপের জিনিসগুলোতে গ্রামেটিক্যাল নলেজ রাখতেই হয়, না হলে আপনি এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন না। সো দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোনটা শুদ্ধ সেন্টেন্স। সো দেখেন দ্যাট শর্ট হুইচ, প্রত্যেকটা বলে দিব, প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব, আপনাকে সেটা বুঝতে হবে। ওকে, সো দেখেন দ্যাট শর্ট হুইচ হি বট, দেখেন একবার দ্যাট আছে, আবার হুইচ দিয়েছে। সো দুইবারের তো দরকার নাই আমার রিলেটিভ প্রোনাউনের, তাহলে এইটা বাদ। তারপরটা আসেন দ্য শার্ট দ্যাট হুইচ, দুইটা পরপর তো দ্যাট হুইচ দেওয়ারও দরকার নাই, তাহলে এটাও আমার বাদ। হুইচ শার্ট হি বট ইজ ব্লু। মনে রাখবেন, যখন আপনি রিলেটিভ প্রোনাউনের কথা বলতেছেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই রিলেটিভ প্রোনাউনটা, এই যে রিলেটিভ প্রোনাউনের কথা বলতেছি, হুইচ, তারপর হচ্ছে হোয়াট, দ্যাট, এই টাইপের রিলেটিভ প্রোনাউনগুলো যার জন্য বসে ঠিক তার পাশেই বসে। তাহলে যে শব্দটার জন্য সে বসবে সে ঠিক তার পাশেই বসবে। যেমন মনে করেন দ্য ম্যান হু প্লেইজ ক্রিকেট, দেখেন দ্য ম্যান হু প্লেইজ ক্রিকেট, এইখানের মধ্যে কিন্তু আপনার দ্য ম্যানের পরেই হুটা বসছে। তার মানে রিলেটিভ প্রোনাউনের জিনিসটাই হচ্ছে যার জন্য বসবে ঠিক তার পরেই বসবে। সো এইখানে রিলেটিভ প্রোনাউন তো আগে বসার কোনো চান্স নাই, কারণ শার্ট বা হিয়ার জন্য যদি বসে তাহলে তারপরেই বসতে হবে। সো এইটাও কিন্তু আমার বাদ। এবার লাস্টটা দেখি, দ্য শার্ট, এইটার জন্য যদি বসে তাহলে হুইচ ঠিক দ্য শার্টের পরেই বসছে, ঠিক আছে, শেষ, বাকিগুলো সব ঠিক আছে, তাহলে এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। নলেজটা কি, প্রত্যেকটা থেকে আমি বলছি না নলেজ পাবো আমরা প্রত্যেকটা সলভিং এর পরে। নলেজটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা যার জন্য বসবে ঠিক তার পরেই বসবে, একদম পাশাপাশি। সো এইখানে দেখেন প্রথমে দ্যাট হুইচ, দুইটা একসাথে এসে ঝামেলা করে ফেলেছে, এগুলো তো বাদই। এই দুটোর মধ্যে রিলেটিভ প্রোনাউনটা আছে ঠিকই, বাট যার পাশে বসার কথা তার পাশে না বসে অন্য একটা জায়গায় বসেছে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা হবে ভুল উত্তর। পরেরটাই ঠিকই ছিল, দ্য শার্টের পরেই আছে হুইচ, সো আমার কোনো প্রবলেম হয় নাই। সো এইটা হচ্ছে আমার নলেজ। আসেন পরেরটা সলভ করি। দ্য কারেক্ট প্যাসিভ অফ শাইলা ওয়াজ রাইটিং আ লেটার। প্যাসিভ করতে হবে। আমার ক্লাসে জাস্ট মাথায় রাখবেন, আমি যে কথাটা বলবো প্যাসিভ নিয়ে কোনোদিন প্রবলেম হবে না। যদি কোনো ধরনের টু বি ভার্ব না থাকে, মনে করেন আপনার কাছে কোনো টু বি ভার্ব নাই, যদি কোনো ধরনের টু বি ভার্ব না থাকে, বোঝেন, একটু দেখেন, মনে করেন আপনার কাছে টু বি ভার্ব নাই, তাহলে টু বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর আনবেন প্যাসিভের ক্ষেত্রে। বোঝেন আমি কি বলতেছি, বোর্ডে দেখবেন আগে বুঝবেন, প্যাসিভের কথা বলতেছি। কোনো টু বি ভার্ব নাই নর্মালি অ্যাক্টিভ বাক্যে, প্যাসিভের ক্ষেত্রে আপনি টু বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে আসতে পারবেন, টেন্সের উপর ডিপেন্ড করে যে কোন টেন্সে মূলত আপনি বসাচ্ছেন। এবার মনে করেন অলরেডি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার চলে আসছে, অলরেডি আপনার অ্যাক্টিভ বাক্যে এটা আছে, তাহলে দ্বিতীয় ধাপে আপনাকে বের করতে হবে
অ্যাম বিং যদি দেওয়া থাকে, বুঝতে পারছি, অ্যাম ইজ আর যদি অলরেডি থাকে এগুলোর শেষে কি যোগ করতে হবে, জাস্ট বিং যোগ করে দিবেন যদি এটা দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। যদি দেওয়া থাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে পরে প্যাসিভে আসবে এক্সট্রা করে বিং, বুঝতে পারছি। সেম ভাবে যদি হ্যাজ দেওয়া থাকে হ্যাজের পরে জাস্ট বিন আনতে হবে প্যাসিভের ক্ষেত্রে, বুঝতে পারছি। হ্যাজের ক্ষেত্রে বিন আনতে হবে প্যাসিভের ক্ষেত্রে। সো এইভাবে একটু চিন্তা করবেন। তাহলে আমার কথা হচ্ছে আমার প্রথম দুটো জায়গায় আমার উত্তরটা চলে আসছে, বাকিগুলোর বিশ্লেষণ করব না এটার ক্ষেত্রে, যেটা লাগবে সেটা করে দিয়েছি। যে নর্মালি যদি আপনি প্যাসিভ করতে যান কোনো একটা বাক্যকে, যদি কোনো ধরনের টু বি ভার্ব সে বাক্যে না থাকে, নর্মাল টু বি ভার্ব টেন্স অনুযায়ী নিয়ে আসতে হবে। তারপর আমি কি বললাম, যে যখন একটা প্যাসিভ করতে যাচ্ছেন অলরেডি অ্যাম ইজ আর ওয়াজ আর দেওয়া আছে, আপনি সেটাকে অ্যাম বিং, ওয়াজ বিং, আর বিং এগুলো দিয়ে দিবেন প্যাসিভ করার ক্ষেত্রে। আর প্যাসিভের একটা যুগান্তকারী একদম আজীবনের রুলস, সেটা হচ্ছে V3 থাকতে হবে। যতই যাই থাকুক না কেন আগে, যেটাই থাকুক না কেন, অলওয়েজ ভার্বটার, মেইন ভার্বটার 3 নাম্বার ফর্ম হবে। ওকে, চলেন এই সকল নলেজ কাজে লাগিয়ে এবার আমরা উত্তরটাকে একটু বের করে ফেলি। ওকে, আসে শায়লা ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে এখানে আমার লেটারটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে লেটারটা শুরুতেই থাকবে। ওকে, লেটার শুরুতে আছে, লেটার শুরুতে আছে, লেটার শুরুতে আছে, লেটার শুরুতে আছে, তাহলে এইটা দিয়ে আমি অপশন বাদ দিতে পারবো না। লেটারের জন্য কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে ওয়াজ। এখন একটু ভালো করে দেখেন অলরেডি ওয়াজ ছিল কিনা, আমার এই অক্সিলারি ভার্বটা ছিল, টু বি ভার্বটা ছিল কিনা। অলরেডি যেহেতু অ্যাম ইজ আর ওয়াজ আর ছিল, আমি আপনাকে কি বলছি বলেন তো, যে যদি অলরেডি এগুলো থাকে তাহলে শেষে কি যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। এই নলেজটা যে বান্দার মাথায় থাকবে তার এইখান থেকে উত্তর বের করতে বেশি সময় লাগবে না। তাহলে অলরেডি যেহেতু ওয়াজ আছে সেহেতু আমি ওয়াজের সাথে কি যোগ করব, বিং যোগ করব। এখানে কি ওয়াজের পর বিং যোগ হয়েছে, বাদ। এখানে হয়েছে, ওকে এটা হয়েছে। কিন্তু ভার্বের পরে আরেকটা কি বলছিলাম, একদম আজীবনের জন্য ভার্বে কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার। ওয়াজ বিং এর পর কি রাইটিং 3 নাম্বার হয়, বাদ। ওয়াজ আছে, বিং আছে, 3 নাম্বার ফর্ম আছে, এটাই ঠিক হবে। দেখেন ওয়াজ আছে, ওয়াজের পর বিং বলছি, বিন বলি নেই, তাহলে এটাও বাদ। তাহলে দেখছেন কিভাবে উত্তরটা বের করছে, আমার কিচ্ছু জানার প্রয়োজন হয় নাই, আমাকে জাস্ট প্যাসিভের বেসিক একটা নলেজ রাখতে হয়েছে। সেটা কি, নর্মালি যদি অ্যাম ইজ আর ওয়াজ থাকে সেটার পরে বিং যোগ করব, আর V3 ছাড়া কোনো উপায় নাই প্যাসিভে, বুঝতে পেরেছি। এই তো, এই নলেজটা থাকলে আপনি এটা অ্যান্সারটা করতে পারবেন। চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাই। ওকে, দ্য ওয়ার্ড ইমবাইব মানে কি, ইমবাইবেশন শব্দটা শুনেছেন, অনেকে শোনার কথা যখন একটা বিজ্ঞান নিয়ে কাজ করছেন বা বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার পড়ছেন। ইমবাইবেশন মানে শোষণ, ঠিক আছে। তো ইমবাইব মানে শোষণ করা, ঠিক আছে, বা পান করা, বা কোনো একটা শুষে নেওয়া, পান করে ফেলা। সো এইটা হচ্ছে ইমবাইবেশন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যাচ্ছে এই টু ড্রিঙ্ক শব্দটাই। তো টু ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। ওকে, তারপর এটাই যাই, চলেন। সামথিং উইচ ইজ অবনক্সিয়াস মিনস হোয়াট, সামথিং উইচ ইজ অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে কি জানেন, যে একটা অস্বস্তিকর ফিলিংস, অস্বস্তিকর অবস্থা, মানে মানে আপনার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি লাগতেছে, ভালো লাগতেছে না, এরকম অবনক্সিয়াস একটা কন্ডিশন। সেই অবনক্সিয়াসের সাথে কোনটা যায় বলেন তো, এই যে ভেরি আনপ্লিজেন্ট, ভেরি আনপ্লিজেন্ট, বুঝতে পেরেছি, মানে একদম অস্বস্তিকর অবস্থা। সো এটা হচ্ছে অবনক্সিয়াস। ওকে, আচ্ছা। তারপরে দেখেন, আ পিলগ্রিম পারসন হু আন্ডারটেক্স আ জার্নি টু এ হোয়াট। পিলগ্রিম কারা জানেন, যারা বিভিন্ন তীর্থযাত্রা করে না তাদেরকে বলা হচ্ছে পথিক, যাদেরকে বলা হচ্ছে। সো এই তীর্থযাত্রা যারা করে মূলত এরা পবিত্র স্থানেই তো যায় নাকি, তীর্থযাত্রীরা। সো এই তীর্থযাত্রীরা পবিত্র স্থানে যায়, তাহলে আমার এইখানে মসজিদের কথা মাথায় আসতে পারে দেখে, বাট একটু চিন্তা করবেন, আমি কিন্তু বলছি তারা পবিত্র স্থানে যায়। সো নিউ কান্ট্রি, বাজার এগুলো হবে না। আর মস্ক শুধু একটা দিয়ে না, পবিত্র স্থানটাকে যেহেতু আমি বলছি সেটা অ্যাকিউরেট হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার সবচেয়ে পারফেক্ট হচ্ছে হলি প্লেস, মানে পবিত্র স্থানগুলোতে যায়। পিলগ্রিম ইজ এ পার্সন, পিলগ্রিমের কথা বলা হচ্ছে, পিলগ্রিমটা হচ্ছে যারা তীর্থযাত্রী, পবিত্র স্থানের দিকে যারা সবসময় যাত্রা করে থাকে তাদেরকে মূলত আমরা কি বলে থাকি, পিলগ্রিম বলে থাকি। আসেন পরবর্তী, শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর ইজ হোয়াট। শেক্সপিয়ারকে আমরা কেন চিনে থাকি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। শেক্সপিয়ারকে যদি আমি বলি যে শেক্সপিয়ার, যখন আমি উচ্চারণ করছি আপনার কার কিসের কথা মাথায় আসছে, তার অবশ্যই তার নাটকের কথা মাথায় আসতে হবে। সো শেক্সপিয়ার ইজ ওয়েল নোন ফর হিজ প্লেস, নাটকের জন্য, ঠিক আছে, এগুলো জানতে হবে। ওকে, তারপর আসেন, আ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, যে কিনা নিজের লাইফ নিয়ে কোনো বই লিখে বা লেখালেখি করে, সেটাকে আমরা কি বলে থাকি, আত্মজীবনীমূলক বই পড়ি না আমরা, আত্মজীবনী। সো কারো যদি আত্মজীবনী পেয়ে থাকেন তার মানে অটোবায়োগ্রাফি, এক্স্যাক্টলি। সো নর্মালি কোনো ব্যক্তি যদি তার নিজের লাইফ নিয়ে লিখে সেটাকে বলা হয়ে থাকে অটোবায়োগ্রাফি,
কি বলা হয়? অটোবায়োগ্রাফি। ওকে, আসেন পরেরটা সলভ করি। এগুলো জানা থাকতে হবে, এগুলো মুখস্থ করতে হবে আপনাকে। জানা থাকলে আনসার করতে পারবেন, না হলে পারবেন না। ইন উইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ডটা কোন সেঞ্চুরি ছিল? এটাও আপনাকে জানা থাকতে হবে। এটা 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে কি জানেন? এর আগের 100 বছর, 1800 থেকে 1900-র মধ্যে যে সময়টা, সেটা হবে 19th সেঞ্চুরি। সো ভিক্টোরিয়ান এজটাও ছিল এই 19th সেঞ্চুরি। ঠিক আছে, এগুলো পারা থাকতে হবে। দেখেন, দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি? যখন একটা ওয়ার্ড দিচ্ছে, আপনাকে এই ওয়ার্ডগুলো যদি না জানা থাকে, এগুলো মুখস্থ রাখতে হবে। এবং এই যে ইনডিফারেন্স মানে জানেন না, কিন্তু আমি এখন বলে দিব যে ইনডিফারেন্স মানে কি। যখনই আমি আপনাকে বলে দিচ্ছি, তখনই আবার সাথে সাথে সেটা মাথায় রেখে দিতে হবে। সো ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন। যখন আপনি কোনো কিছু নিয়ে উদাসীন হন, মানে আপনার মানে আবেগ নাই, সেটার ক্ষেত্রে একদম বেপরোয়া, মানে বেখেয়ালি, উদাসীন, সেটাকে মূলত বলা হচ্ছে ইনডিফারেন্স। সো আপনাকে ওইটার প্রতি অনেক আবেগী হইতে হবে, ব্যাকুল হইতে হবে, তাহলে আপনি অ্যান্টোনিমটা পাবেন, তাই না? ইনডিফারেন্স মানে যদি হয় একেবারে আবেগ নাই ওইটার প্রতি, আমি একেবারে বেখেয়ালি, উদাসীন, তাহলে এটার যদি আমি অ্যান্টোনিম খুঁজতে বলি, আপনি কি করবেন বলেন তো? আপনি অ্যান্টোনিম খুঁজতে বললে আপনি যাবেন ব্যাকুল, অনেক বেশি ডেডিকেটেড, এরকম একটা ব্যাপার। সো এটার জন্য হবে আর্ডর। এই আর্ডর মানে হচ্ছে একেবারে ব্যাকুল, অনেক আবেগী কোনো একটা কিছুর প্রতি, অনেক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সো আর্ডর, এটা হবে আপনার অ্যান্টোনিম। ওকে, আসেন পরবর্তীটা, থ্রি স্কোর। মাথায় রাখতে হবে, এখানে বলা হচ্ছে থ্রি স্কোর মানে কি, বা থ্রি স্কোর ইকুয়াল টু হোয়াট, থ্রি স্কোর মানে কি বোঝাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে থ্রি স্কোর, এই থ্রি স্কোর মানে হচ্ছে প্রত্যেক স্কোর মানে 20, 20কে স্কোর বলা হয়, বুঝতে পারছি? 20কে স্কোর বলা হয়। সো থ্রি স্কোর মানে হচ্ছে, এই যে আমরা 3×20=60 বলি না, সেরকম থ্রি স্কোর মানে হচ্ছে 320 60। সো এইটা হচ্ছে মূলত বোঝানো হচ্ছে থ্রি স্কোর। স্কোর মানে এখানে কত বোঝানো হচ্ছে? 20 বোঝানো হচ্ছে। সো এবার অপশনটা একটু দেখি। 30 টাইমস না, 30 টাইমস না, 300 টাইমসও না, 30 টাইমসও না, 3 টাইমস 20, এই তো 3×20, 3×20, মোর দেন 3 হবে না, 3×20টা হচ্ছে কারেক্ট। এই যে 20, এই যে 3×20, তার মানে স্কোর মানে 20, থ্রি স্কোর মানে 3×20, এটা উত্তর হবে 60। ওকে, এগুলো জানবেন। আগে যদি না জানা থাকে নো প্রবলেম, বাট এখন কিন্তু আপনারা জানতে হবে। পরের কোশ্চেনটা দেখেন, অ্যান অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে কি জানেন? অধ্যাদেশ, বা হচ্ছে কোনো আইন জারি করা, বা আইন, ল যেটাকে বলা হয়। সো অর্ডিন্যান্স। সো এটা উত্তরও দেখবেন এখানে আছে আল্লাহ, এটা উত্তরটা হচ্ছে আল্লাহ। এটা জানা থাকলে খুবই বেটার। আবার সে ফ্যান্টাসি। ফ্যান্টাসি কি জানেন? একদম মিথ্যা গল্প যেগুলো আছে, সেগুলোকে আমরা বলে থাকি ফ্যান্টাসি। সো কোনো একটা মিথ্যা গল্প, বা যে ধরনের গল্পগুলোকে আমরা অনেক সময় বলে থাকি কি জানেন? অলিক গল্প। অলিক গল্প। সো মিথ্যা গল্প বা অলিক গল্প যেগুলো, যেগুলো মূলত কোনো ভিত্তি নাই, কাল্পনিক, সো এই টাইপের গল্পগুলোকেই বলা হয়ে থাকে কি? ফ্যান্টাসি। সো এই ধরনের গল্পগুলোকে আমরা ফ্যান্টাসি বলি। সো এখানেই আমার অপশন চলে আসবে, দেখেন অপশনে পেয়ে যাবেন আপনি ফানিও না, হিস্ট্রিও না, তারপর হচ্ছে রিয়েল লাইফ ইভেন্টও না, এটা একটা ইমাজিনারি স্টোরি, যেটা কাল্পনিক, একেবারে কাল্পনিক। সো দেখেন এটাই হচ্ছে আমার ফ্যান্টাসি। আসেন পরেরটায় যাই, সামথিং দ্যাট ইজ ফ্রেশ। ফ্রেশ বলতে আমরা কি বুঝি বলেন তো? ফ্রেশ বলতে আমরা বুঝি কি, যে নর্মালি একদম ভালো একটা কন্ডিশনে থাকবে, একদম ফ্রেশ, মানে পারফেক্ট কন্ডিশন, কোনো ধরনের ভেজাল নাই, কোনো ধরনের খারাপ কন্ডিশন না, কোনো কিছুই না, এটাকে তো আমরা ফ্রেশ বলি, নির্ভেজাল একটা জিনিস। সো এইখানে কি বলা হয়েছে দেখেন, রিসেন্টলি প্রিন্টেড অর পাবলিশড, অনেকের কাছে মনে হতেই পারে, বাট এটা মানে বোঝায় না যে এটা ফ্রেশ কন্ডিশন বা হচ্ছে ভালো একটা কন্ডিশনে আছে। এই তো দ্বিতীয়টা, ইন ফেয়ারলি অ্যান্ড গুড কন্ডিশন। ফেয়ারলি গুড কন্ডিশনে থাকবে, একটা ভালো কন্ডিশনে থাকবে, সেটাই মূলত ফ্রেশ। ডিসরেসপেক্টফুল বা প্রেজেন্ট, এগুলো মূলত ফ্রেশ না। তাহলে ফ্রেশ মানে আমরা নর্মালি নিয়ে নিচ্ছি ইন ফেয়ারলি গুড কন্ডিশন। যখন কোনো একটা কিছু ভালো একটা কন্ডিশনে থাকবে, তখনই আমরা সেটাকে বলে থাকবো ফ্রেশ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? আবার আসছে, কি বলছিলাম, এই ধরনের কোশ্চেনগুলো বারবার আসে। চলেন এবার আমার কোন নলেজ লাগবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, ওয়ান অফ দিয়ে আমি আপনাকে শিখিয়ে ফেলি, তাহলে তো হয়ে যাচ্ছে। চলেন একসাথেই শিখবো আমরা। এইবার একটু মাথায় রাখবেন, মনে রাখেন ওয়ান অফ এই শব্দটা, বুঝতে পারছি? এরপর দ্বিতীয় আরেকটা জিনিস মনে রাখবেন, আমি বলবো আপনি মনে রাখেন, ওয়ান অফ প্লুরাল। আচ্ছা, তারপরে আমি যেটা লিখে দিব এটাই খালি মাথায় রাখবেন, ওয়ান অফ প্লুরাল
সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার। কয়টা জিনিস লিখে দিচ্ছি বলেন? তিনটা জিনিস। কি কি লিখছি? ওয়ান অফ প্লুরাল, ওয়ান অফ প্লুরাল, তারপরে সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল, তারপরে সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল, তারপরে সিঙ্গুলার। এবার আসেন এটাকে এক্সপ্লেন করে দিই। এখানে কি বলছি? ওয়ান অফ, তারপর প্লুরাল, তারপর সিঙ্গুলার, এটা হবে স্ট্রাকচার। যখন ওয়ান অফ দিয়ে কোনো একটা কিছু বলা হবে, মাথায় রাখবেন ওয়ান অফের পরে যেটাই আসুক না কেন সেটা প্লুরাল হবে, এরপরে যেটা আসুক সেটা হবে সিঙ্গুলার। মেইনলি ভার্ব আসে, মেইনলি ওয়ান অফের পরে কোনো একটা নাউন দেওয়া থাকে। সো এই যে ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার, এটা যদি মাথায় রাখেন যে ওয়ান অফ পিএস, ওয়ান অফ পিএস, এইটুকু যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। সো চলেন, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার মাথায় চলে আসছে। এবার একটু সলভ করতে আসি। সো দেখেন, আমি সলভ করতে যাওয়ার সময় এটাই আমি খাটাবো। দেখেন এখানে কি আছে? ওয়ান অফ, ঠিক আছে। প্লুরাল লাগবে, মাই ফ্রেন্ডস, এটা কি প্লুরাল? হ্যাঁ প্লুরাল, ঠিক আছে। ওয়ান অফ প্লুরাল পেয়েছি। সিঙ্গুলার, আর কি সিঙ্গুলার? না, এটাও প্লুরাল, তাহলে বাদ। দেখেন কত সহজে পারা যায় না যখন আপনি জানেন এক্সাক্ট ট্রিকটা। ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার লাগবে নলেজ অনুযায়ী। সো ওয়ান অফ, ঠিক আছে। মাই ফ্রেন্ডস প্লুরাল, ঠিক আছে। ইজ, ঠিক আছে, সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, এটা প্লুরাল মানছে। পরেরটা দেখি, ওয়ান অফ মাই ফ্রেন্ড তো সিঙ্গুলার, মাই ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে এটা প্লুরাল না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লুরাল, আবার আর মানে কি? প্লুরালি, তাহলে এইটাই খালি অ্যাডজাস্ট হয়েছে, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার। সো এটা কারেক্ট অ্যান্সার। একবার যদি নলেজটা আপনার জানা থাকে, সেটা যে সলভ করতে কত ভালো লাগবে এটা আপনার কল্পনাও করতে পারবেন না। সো এই জিনিসটা এরকম, ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার, এই জিনিসটা বা এই নলেজটা আপনার কিন্তু থাকতে হবে। ওকে, আসেন পরেরটা। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু, ইকোলজিক্যাল মানে কি জানেন? বাস্তুতন্ত্র, বা হচ্ছে কি বলে এটাকে, যে একটার পর একটা লাইফ খাদ্য চক্র যে থাকে। সো খাদক থেকে শুরু করে যে বিভিন্ন যে উৎপাদক আছে, এটাকে বলা বাস্তুতন্ত্র। কে কীভাবে বেঁচে থাকে, জীবন নির্বাহ করে, এই সমস্ত জিনিস, সকল প্রাণী একসাথে কীভাবে থাকে। সো এটা একটা এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। সো এটার উত্তরটাও সেটাই হবে। সো এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড জিনিস, যদি জানা থাকে তাহলে এটা আপনি অ্যান্সার করতে পারবেন। দ্য সিনোনিম অফ জেনেসিস, জেনেসিস মানে কোনো কিছু শুরু হওয়া। কোনো কিছু শুরু হওয়াটাকে আমরা বলে থাকি জেনেসিস। তো সে চিন্তা থেকে মূলত এখানে কোনটা হবে? একদম বিগিনিংটাই হচ্ছে আমার অ্যাকুরেট, শুরু হওয়াটাকে ইঙ্গিত করতেছে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে বিগিনিং। তো জেনেসিস মানে কোনো কিছু শুরু হওয়া বা বিগিনিং। ওকে, দ্য ওয়ার্ড হোমোজেনাস, হোমোজেনাস মানে কি জানেন? একই ধরনের সমজাতীয় কোনো কিছুকে আমরা হোমোজেনাস বলি। আমি আবার বলতেছি, একই ধরনের সমজাতীয় কোনো কিছুকেই আমরা হোমোজেনাস বলে থাকি। সো সেক্ষেত্রে আমার এখানে কি বোঝানো হচ্ছে? একই ধরনের বোঝানো হচ্ছে অফ দ্য সেম কাইন্ড দিয়ে। সো এই ক্ষেত্রে এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, যে অফ দ্য সেম কাইন্ড। সো দ্য ওয়ার্ড হোমোজেনাস মিনস অফ দ্য সেম কাইন্ড। ওকে, আচ্ছা। সো মূলত এই জিনিসগুলোই ছিল আমাদের 16তম বিসিএসে আসা প্রশ্নগুলো। সেখান থেকে একটা ধারণা কিন্তু আপনি পেয়ে গেছেন যে কোশ্চেন কিন্তু বারবার আসতেই পারে একই টাইপের। যেমন কারেক্ট সেন্টেন্স চুজ করার কথা 3বার 4বার করে চলে আসতেছে, তারপর একটা ওয়ার্ড দিয়ে বলতেছে এটার মিনিংটা কি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে কোশ্চেন সলভের সময় যে টপিকগুলো চলে আসতেছে, সেই টপিকগুলো যখন আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, যেমন একটু আগে একটা দিলাম ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার, এই এক্সপ্লেনেশনটা বা এই যে টপিকটা সম্পর্কে আনসার করার জন্য যে নলেজটা দরকার ছিল, এই নলেজটা যখন আমি আপনাকে ডেসক্রাইব করে দিব, সাথে সাথে আপনাকে সেটা মাথায় মেমোরাইজ করার জন্য প্রিপেয়ার করে রাখতে হবে, অথবা খাতায় লিখে রাখতে হবে। বাট যদি এই কাজটা আপনি করতে পারেন, বা কমেন্ট বক্সেও যদি আপনি বারবার টাইপ করে রাখেন, বা যে কোনো জায়গায় যদি একটু টাইপ করে রাখেন সাথে সাথে, আপনার এটা মাথায় কোনো না কোনোভাবে মনে থাকবে। সো এই কাজটা যে শেষ অবধি করতে পারবে, প্রত্যেকটা সলভিং ক্লাসে করতে পারবে, তার জন্য কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে, এবং গাইডলাইনটা কিন্তু সে পুরোপুরি পেয়ে যাবে। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সলভ ক্লাসে। সেই পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।